ইপ্সিতাকে নিয়ে অপরেশ সোজা ওকে ওর বাবার বাড়ি পৌঁছে দিতে গেল। আর ওর ঠাকুমার শরীর খারাপ, তাই একবার দেখা করেও যাবে ঠিক করলো। সার্থকেরই আসা উচিত ছিল, কিন্তু সে যখন আসেনি তখনও নিজেই সে দায়িত্ব কাঁধে তুলে নিল। ইপ্সিতা আর অপরেশকে দেখে রমেন ছুটে এলো, আপ্যায়ন করে ঘরে নিয়ে গেল। অপরেশ রমেনের মায়ের সাথে দেখা করলো। সত্যি তার শরীর খুবই খারাপ হয়ে গেছে। অপরেশ খাওয়া দাওয়া করে বিকালে বাড়ি ফিরেই যাবে। ইপ্সিতা অপরেশকে বলে, বাপি, মাকে বলেও আমি আর ঠাকুমা একটু ঠিক হলে ও বাড়িতে যাব, যেন রাগ না করে। অপরেশ বলে, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তুমি ঠাকুমার খেয়াল রেখো। অপরেশ চলে গেলে ইপ্সিতা ঠাকুমার কাছে যায়। ঠাকুমা বলে, আমার কাছে বস একটু রাজরানী, কতদিন তোকে দেখিনি। হ্যাঁ রে, রাজকুমার তার রাজরানীকে একাই ছাড়ল, তার তো ঘুম উবে যাবে রে। তুমি অত কথা বলো না, কষ্ট হচ্ছে তো। রমেন বলে, দেখ না ইপ্সিতা, মাকে হাসপাতালে ভর্তি করি বলছি, কিন্তু কিছুতেই শুনছে না, তুই একটু বুঝিয়ে বল। সুধা দেবী বলেন, আমি বাড়িতে থেকেই মরতে চাই খোকা, আর কোথাও যাব না। ইপ্সিতা বলে, আচ্ছা, কোথাও যেতে হবে না তোমাকে। অপরেশ বাড়ি ফিরলে রোহিণী দেখে শুয়ে আছে। অপরেশ বলে, কি ব্যাপার, শুয়ে আছো? শরীর ঠিক আছে তো? রোহিণী বলে, ঠিক না থাকলে কি আর আমার চলবে? আমার সেই কপাল যে শরীর খারাপ হলে শুয়ে থাকতে পারবো। অপরেশ বলে, ও বুঝলাম, ইপ্সিতা ও বাড়িতে গেছে বলে। কিন্তু ওর ঠাকুমার শরীর খুব খারাপ হয়ে গেছে, সত্যিই খুব অসুস্থ উনি, আমি দেখে এলাম তো। রোহিণী বলে, তুমিই বলো, ইপ্সিতার কি উচিত ছিল আগে এ বাড়িতে আসা উচিত ছিল না? আমার সাথে দেখা করে গেল না একবার? ইপ্সিতা বলেছে ও আসবে, ওদিকটা একটু ঠিক করে নিয়ে। রোহিণী বলে, আমাকে কৃতার্থ করবে। অপরেশ বলে, তুমি এরকম কেন করছো রোহিণী? ইপ্সিতাকে ভালোবেসে কাছে টেনে নাও, না হলে সার্থকও ভালো থাকবে না, এর প্রভাব ওর উপরেও পড়বে। রোহিণী বলে, সার্থক যদি না ভালো থাকে সেটা ইপ্সিতার জন্যই হবে, ওর স্বাধীন চেতা চিন্তার জন্য, বুঝলে? রাতে সুধা দেবীর হঠাৎ শ্বাসকষ্ট বাড়ে, আর উনি কিছুতেই হাসপাতালে যাবেন না, তাই ডাক্তার বাড়িতে এসেও কিছু করতে পারলেন না। সুধা দেবী সবাইকে ছেড়ে চলে গেলেন। সবাই বলল, নাতনির জন্যই প্রাণটা ছিল এতদিন। সার্থককে ইপ্সিতা ফোন করলো, কিন্তু সার্থক এলো না। অপরেশ রোহিণীকে বলে, তুমি একবার সার্থককে বলো আসতে, নতুন কুটুম ওরা, নতুন বউ, ওরও তো কিছু দায়িত্ব থাকে, সেটা তো ঠিক বলো। রোহিণী বলে, ঠাকুমা মারা গেছে ইপ্সিতার, বাবা মা তো কেউ মারা যায়নি। ঠাকুমার বয়স হয়েছিল, সে তো মারা যাবেই, এটা জানা কথা। অপরেশ বলে, তোমার কি কিছুই মুখে আটকায় না? সত্যি কথা সবসময় অপ্রিয়ই হয়, রোহিণী বলে। রমেন শ্রাদ্ধের কাজ শেষ করলো। অপরেশ পাশে এসে দাঁড়িয়েছিল, রোহিণী আসেনি। ইপ্সিতা সার্থককে ফোন করে বলে, একটা দিনের জন্য পারতে আসতে। আত্মীয়রা সবাই প্রশ্ন করছে। সার্থক বলে, তুমি তো গেছো, ওতেই হবে, তোমার বাবা মা কারোর কিছু হলে ঠিক যেতাম। ইপ্সিতা বলে, তাহলে আর তোমার এসে কাজ নেই, আর আমার বাবা মার যেন কিছু না হয়। ইপ্সিতা আজ রোহিণীর সাথে দেখা করতে এলো। ইপ্সিতা ঢোকা মাত্রই রোহিণী বলে, কদিনের জন্য এসেছো? ইপ্সিতা বলে, যে কটা দিন আছি এখানেই থাকবো, তারপর অফিসের কাজ শেষ হলে চলে যাব। ইপ্সিতা ঘরে গিয়ে কাপড় বদলে আসে, বলে, মা, কাল সকাল 8টায় বেরোবো। রোহিণী কোনো উত্তর দেয় না। অপরেশ বলে, হ্যাঁ, 8টায় তো বেরোতেই হবে, না হলে 9টায় পৌঁছবে কি করে, যা রাস্তাঘাটে জ্যাম। রোহিণী বলে, পারো তো মহারানী বৌমা যাবে বলে তুমি লাঠি হাতে জ্যাম সরাতে নেমে পড়ো রাস্তায়। রোহিণী, থামো, আর কত নিচে নামবে, মুখে একটু লাগাম দাও। খুব বড় মুখ করে বলো নাকি তুমি খুব লেখাপড়া, গান সব শিখতে গিয়ে রান্নাটা ভালো করে শিখতে পারোনি, তাই এটা বুঝি তার নমুনা? ইপ্সিতা চলে যায় সেখান থেকে, রান্নাঘরে গিয়ে রাতের রান্না করে। না, রোহিণী সেই যে বিছানার সাথে বন্ধুত্ব করে শুয়েছে, এখনো অবধি ওঠেনি। ডিনারের সময় অপরেশ এলো, কিন্তু রোহিণী এলো না দেখে ইপ্সিতা ডাকতে গেল। অপরেশ অবশ্য বারণ করেছিল, বলেছিল একদিন না খেলে কিছু ক্ষতি হয় না। ইপ্সিতাই শোনেনি। মা ওঠো, খাবে চলো, আমি রান্না করেছি। রোহিণীর উত্তর নেই। আবার ডাকলো ইপ্সিতা। কয়েকবার ডাকার পর চেঁচিয়ে ওঠে, বলে, এমন অলক্ষী ঘরে নিয়ে এলাম,
এসে আমার বাড়ির শান্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে। যে মানুষটা কোনোদিন আমাকে কিছু বলতো না, সে কিনা সবার সামনে আমাকে অপমান করলো। আমার বেঁচে থাকার দরকার নেই। ইপ্সিতা জোর করলে ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে রোহিণী। ইপ্সিতা চলে আসে। অপরেশ বলে, কি বলল? মায়ের খিদে নেই বলল। তুমি খাও। অপরেশ বলে, তুমিও বসো। ইপ্সিতা বলে, আগে দিই তোমাকে, পরে আমি খেয়ে নেব। না, তুমি না খেলে আমিও খাবো না। অগত্যা ইপ্সিতা আর অপরেশ খেয়ে নেয়। পরদিন ইপ্সিতা সকাল সকাল উঠে রান্না করে, অপরেশকে বলে অফিসে বেরিয়ে যায়। রোহিণী তখনও ওঠেনি। ইপ্সিতা অফিস থেকে ফিরলে অপরেশ কাজের মেয়েটাকে বলে, বৌদিমণি অফিস থেকে এসেছে, একটু চা জলখাবার কিছু করে দে। ইপ্সিতা বলে, থাক, আমি করে নেব, যদি খাই কিছু। অপরেশ বলে, ওকে বলেছি তুমি যে কদিন এখানে থাকবে তোমার কাজ করবে হাতে হাতে, পয়সা বাড়তি পাবে তার জন্য। কাজের মেয়ে মিনু বলে, বৌদি তুমি ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি আনছি। ইপ্সিতা ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে, অপরেশ যেখানে বসেছিল। ইপ্সিতা বলে, জানো বাবা, এখানে আর দুদিন হলেই আমি যে কাজ নিয়ে এসেছিলাম তা হয়ে যাবে। অপরেশ বলে, খুব ভালো মা, আমি জানি তো তুই খুব কাজের মেয়ে, দেখিস তুই খুব বড় হবি। হ্যাঁ হ্যাঁ, পরের মেয়ে সুখ্যাতি হচ্ছে এখন, বয়স যত বাড়ছে তত ভীমরতি ধরছে। বউকে বসে বসে মাথায় তোলো, আর সার্থকের মাথায় উঠে নাচুক। ইপ্সিতা বলে, আমি কি করেছি বলো তো, তুমি আমাকে সহ্য করতে পারছো না কেন? রোহিণী বলে, তোমার চাকরি করার কি দরকার? সার্থক তোমাকে বারণ করেনি? অপরেশ বলে, সে কথা অনেক আগেই হয়ে গেছে, নতুন করে বলার কিছু নেই। ইপ্সিতা বলে, চাকরি আমি ছাড়বো না। রোহিণী বলে, তা ছাড়বে কেন? তাহলে তো আর নাচতে নাচতে বাইরে যেতে পারবে না। ইপ্সিতা বলে, নোংরা কথা বলো না প্লিজ, আমি এসব কথা শুনতে অভ্যস্ত নই। বলে ইপ্সিতা চলে যায়। অপরেশ বলে, মেয়েটারও ও বাড়িতে থাকাই ভালো ছিল, এখানে এসে থেকে কেবল অশান্তি পাচ্ছে। দুদিন পর ইপ্সিতা চলে গেল, কিন্তু সেখানেও কি শান্তি পাবে? কি ভেবেছিলাম বাড়ির লোকগুলোকে নিয়ে, আর কি হচ্ছে! এক এক করে সব কেমন অচেনা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম সুখের এক টুকরো সংসার করব দুজনে মিলে, কিন্তু ওদের মনগুলোর ভিতরে যে এমন অন্ধকার আছে তা তো বুঝতে পারিনি কোনো সময়। আর সেই অন্ধকার কি আমার ঘরটাকেও গ্রাস করে ফেলবে? এইসব ভাবতে ভাবতে কখন যে বোম্বেতে পৌঁছে গেল বুঝতেই পারল না। এয়ারপোর্টের বাইরে কেউ আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে নেই, অথচ এক সময় ভাবতাম আমার জন্য সার্থক অপেক্ষা করবে, অনেক দিন না দেখার জন্য ছটফট করে দৌড়ে এসে জড়িয়ে ধরবে, বলবে, তোমাকে খুব মিস করছিলাম ইপ্সিতা, আর কিন্তু আমাকে একলা ফেলে যাবে না কোথাও। ভাবনায় ছেদ পড়ল। এক ড্রাইভার এসে বলে, যাবেন নাকি দিদি? হ্যাঁ চলো। ঠিকানা বলে দিল ইপ্সিতা। গাড়ি ছুটছে, তার সাথে পাল্লা দিয়ে ছুটছে ইপ্সিতার মন আর চিন্তা। ফ্ল্যাটের চাবি খুলে ভিতরে ঢোকে। ওদের দুজনের কাছেই চাবি থাকে চাকরি করার পর থেকেই। কি অবস্থা ঘরের, সব অগোছালো হয়ে পড়ে আছে। ইপ্সিতা মুহূর্তের ভিতর ঘর পরিষ্কার করে ঝকঝকে করে ফেলল। মনে মনে ভাবে, না, আর কোনো অশান্তি নয়, আর একবার চেষ্টা করব সার্থককে স্বাভাবিকভাবে বোঝাতে হবে। সার্থক ফিরে ঘর সুন্দর করে গোছানো দেখে বেশ ভালো লাগলো। সবাই তো চায় সুন্দর করে জীবন কাটাতে। ইপ্সিতা বলে, কেমন আছে শরীর মন? সার্থক বলে, ভালো। বলেই বাথরুমে ঢুকে যায়। ভাবলাম বলবে তুমি ছিলে না তাই শরীর ভালো থাকলেও মন ভালো নেই, কিন্তু না, মনের আশা মনেই থেকে গেল। নিজের দুর্ভাগ্যে হাসি হেসে রান্নাঘরে চলে গেল ইপ্সিতা। সার্থকের জন্য চা করলো, জলখাবারে চিড়ের পোলাও করলো। সার্থক এলে তাকে খেতে দিল। সার্থক বলে, এসব করতে গেলে কেন আমার জন্য? ইপ্সিতা বলে, তোমার জন্য করব না তো ওই কেয়ারটেকারের জন্য করব। সার্থক একটুও হাসল না। ইপ্সিতার কোনো কথাই যেন শুনছে না। ইপ্সিতা আবার বলে, একা একা তো বেশ ভালোই ছিলে মনে হচ্ছে, ছড়িয়ে ছিটে বিছানাতে শুতে, কোনো কষ্ট ছিল না। আমি আশায় আবার অসুবিধা হবে বলো? সার্থক বলে, কেন, তুমি কি ভেবেছিলে আমি না খেয়ে না ঘুমিয়ে হা হুতাশ করে বিছানা নেব? ইপ্সিতা আর কথা না বলে চায়ের কাপটা নিয়ে বারান্দার চেয়ারে গিয়ে বসে। সার্থক বলে, হ্যাঁ যাও, তোমার মতো স্বাধীনচেতা মহিলার একা থাকাই ভালো। ইপ্সিতা ভাবে, ঠিক করব বললেও কিছু ঠিক করা যায় না।
যদি না দুপক্ষ চায়, কতদিন এইভাবে এক ছাদের তলায় কাটাতে পারবো কে জানে। আমার বাবা মা মধ্যবিত্ত পরিবারের লোক, ভাবনা চিন্তাও তাই। বরকে ছেড়ে থাকার কথা স্বপ্নেও ভাবতে পারে না। এসব শুনলে খুব কষ্টও পাবে। আর সার্থকের বাবা, সেও তো খুব কষ্ট পাবে। আমাকে মেয়ের মতো ভালোবাসে। পাশের বাড়ি থেকে শাঁখের আওয়াজে ইপ্সিতা চমকে ওঠে। সন্ধ্যা হয়ে গেছে, রাতের রান্না করতে হবে। ঘরে এসে দেখে সার্থক ঘুমিয়ে পড়েছে। ও যে এতদিন পরে এলো, তার কোনো তাপ উত্তাপ নেই দেখে ইপ্সিতা খুব নিজেই অবহেলিত, অপমানিত বোধ করল। কিছুই বলল না, নিজের যা ডিউটি তাই করে যায় চুপচাপ। এইভাবেই চলতে থাকে ওদের জীবন। একদিন ইপ্সিতা শোনে ফোনে সার্থক কথা বলছে, মনে হয় মায়ের সাথেই। রোহিণীর কথা ইপ্সিতা শুনতে পায় না। সার্থক বলে চলছে, তো আর কি করব বলো, গায়ে হাত তো তুলতে পারি না, ব্যবহারে বুঝিয়ে দিই। ইপ্সিতা সরে আসে সেখান থেকে, আড়ি পেতে কথা শোনা উচিত নয় বলে। যদিও আড়ি পাততে যায়নি, ছোট ঘর, সব কথাই কানে আসে। একদিন সার্থক ইপ্সিতাকে রাস্তায় একজনের সাথে গল্প করতে করতে হাঁটতে দেখে। সার্থক অফিস থেকে ফিরছিল গাড়ি করে। গাড়ি তাকে অফিস থেকেই দিয়েছে। বাড়ি ফিরে সার্থক বলে, ছেলেটাকে? কোন ছেলেটা? গল্পে তো মশগুল হয়েছিলে, রাস্তা ওটা সেটা ও মনে ছিল না নাকি? আমাকে দেখতেই পেলে না? তা তুমি যখন দেখেছিলে তখন ডাকলে না কেন? দাঁড়াতে পারতে। ছেলেটা আমার সহকর্মী, আলাপ করে দিতাম। রাস্তা ওটা মনে ছিল বলেই তো হাঁটছিলাম, না হলে তো পার্ক মনে হলে তো বসেই গল্প করতাম। সার্থক চিৎকার করে ওঠে, রাস্তাঘাটে তুমি ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করবে আর আমি তোমার পরিচয় দেবে ভেবেছ? পরপুরুষের সাথে অত গল্প কিসের? তা কি করব বলো, তুমি তো আমার নিজের পুরুষ। তা তুমি আমাকে পাত্তা দাও না, গল্প করো না, তাই পরপুরুষের সাথেই গল্প করি। সার্থক আরও চেঁচায়, এই বেয়াপনা করবার জন্যই তো চাকরি করা, ঘরের বউ হয়ে থাকলে তো এসব চলবে না। ইপ্সিতা বলে, সবই তো বুঝে ফেলেছ, তাহলে এবার তোমার মা যেমনটি বলছে তেমনটি করো। আর কি কি বলেছে আমার সাথে করতে তোমার মা? সার্থক উত্তেজিত হয়ে ইপ্সিতাকে এক চড় মেরে বলে, মায়ের নামে একটা কথাও তুমি তোমার পাপ মুখে উচ্চারণ করবে না। ইপ্সিতা কাঁদে না, বলে, আমার পাপ মুখ তখন দেখে শুনে বিয়ে করেছিলে কেন? তোমরা চাকরি করার মতই বা দিয়েছিলে কেন? আসলে ভেবেছিলে কথা দিলেই যে সেটা মানতে হবে তা তো নয়। আর আমি সত্যি চাকরি পাবো নিজের যোগ্যতায়, সেটাও ভাবতে পারোনি, তাই ইগোতে লাগছে না। তুমি তোমার মায়ের কথা মতোই চলো, নিজের বোধ বুদ্ধি শিখেই তুলে রেখো। আর আমিও চলবো আমার মতো, ভেবো না মার খাবো পড়ে পড়ে। ইপ্সিতা সেই রাতটা অন্য ঘরেই শোয়। রাতে ওর এক কলিগ বান্ধবীকে ফোন করে সব ঘটনা বলে, আর বলে, আমার একটা থাকার জায়গা করে দিবি কোথাও? সে বলে, আমি তো একটা লেডিস মেসেই থাকি, এখানে এসেই থাক আপাতত, তারপর দেখা যাবে। ইপ্সিতা পরের দিন সার্থক ওঠার আগেই নিজের বাবার দেওয়া জিনিসগুলি নিয়ে চলে যায় কাকলির মেসে। কাকলি আর ইপ্সিতা দুজনেই কাজে বেরোবে, তৈরি হয়ে নিল দুজনেই। ইপ্সিতা বলে, দাঁড়া কাকলি, সার্থকের বাবাকে একটা ফোন করে বলি সব, না হলে উনি খুব দুঃখ পাবেন। জানিস কাকলি, ওই মানুষটার জন্য আমার খুব মায়া হয়, কষ্ট হয়। কাকলি বলে, তোর মুখে যা শুনেছি মনে হয় খুব ভালো মানুষ। ওই রকম বাবা আর এই রকম ছেলে যে কি করে হলো কে জানে। ইপ্সিতা অপরেশকে ফোন করে সব ঘটনা বলে, আর ও এখন মেসে আছে তাও জানায়। ওর বাবা মাকে যেন কিছু না বলে সে বিষয়েও সাবধান করে দেয়, কারণ ওর বাবা রমেনের শরীর ভালো যাচ্ছে না, হার্টের সমস্যা দেখা দিয়েছে। অপরেশ বলে, তুমি কিছু চিন্তা করো না, রমেন কিছু জানবে না। বাপি, তুমি রাগ করোনি তো আমি তোমার ছেলের কাছ থেকে চলে এসেছি বলে? না রে পাগলি, ঠিক করেছিস। ও গায়ে হাত তুলবে আর তুই ওর সেবা করবি নাকি? ঠিক আছে, আমি রাখি, অফিস যাব। হ্যাঁ যা, সাবধানে যাবি। সার্থক অনেক বেলায় উঠেছে, ভাবছে ইপ্সিতা চা দিল না তো, ডাকেও নেই, কি ব্যাপার, রাগ হয়েছে নাকি? হবে তো হবে, যা করেছি বেশ করেছি। বাথরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসে, ইপ্সিতাকে দেখতে পেল না। কাজের মাসি বলে, কি গো, তোমরা কাল দরজা দিতে ভুলে গিয়েছিলে? বৌদি কোথায়? ডেকে সাড়া না পেয়ে আমি আমার কাজ সব করে নিলাম। আমার হয়ে গেছে, চলে যাচ্ছি দাদাবাবু। সার্থক এবার বোঝে তার মানে ইপ্সিতা চলে গেছে।
সে মাকে ফোন করে সব ঘটনা বলে। রোহিণী বলে, যাক, তুই একদম ভেঙে পড়বি না। ওর মতো মেয়ের সাথে তুই শান্তিতে সারা জীবন কাটাতে পারতিস না। কোথায় খাবি এখন? দেখি, আগে যেখানে খেতাম তাকেই আজ গিয়ে বলবো, আবার ব্যবস্থা করব। তাই কর, সুখের চেয়ে শান্তিই ভালো। ফোন রেখে রোহিণী হাঁকডাক করে, কোথায় গেলে গো? শুনে যাও তোমার পেয়ারের বৌমা কি করেছে। অপরেশ কিছু না জানার ভান করে বলে, কি হয়েছে কি? সাত সকালে এমন চেঁচামেচি করছো যেন সোনার থলি পেয়েছ। রোহিণী বলে, তোমার বন্ধুর মেয়ে সার্থককে ছেড়ে পালিয়েছে। তাই বুঝি? কেন গেল গো? কিছু বলল সার্থক? সে ও কি করে জানবে? ও ঘুম থেকে উঠে দেখছে বাড়িতে নেই। তবে আমার মনে হয় ওর কলেজের বন্ধুটা তো ওখানেই থাকে, ওর কাছেই গেছে। ঝগড়া হয়নি? মারধর করেনি তো সার্থক? তাহলে কিন্তু পুলিশ পাক্কারির ভয় আছে। তুমি কি যে বলো, আমার সার্থক তেমন ছেলে নাকি? কত শিক্ষিত, কত বড় চাকরি করে। ও মেয়ের চরিত্র ভালো নয়। এখন বন্ধু পেয়ে আর সার্থককে পছন্দ হচ্ছে না। হয়তো আগে থেকেই ভাবছিল। চাকরি করতো না বলে বিয়ে করেনি। এখন চাকরি করছে দুজনেই, আর ভাবনা কিসের? অপরেশ বলে, একজনের কথা শুনলে তো হবে না। ঈপ্সিতারও কিছু বলার থাকতে পারে। তুমি কি এখন ওকে ফোন করে জিজ্ঞাসা করবে? কিচ্ছু দরকার নেই। যখন বাড়ির বাইরে একবার নিজে থেকে বেরিয়েছে, কাউকে কিছু বলার প্রয়োজন বলে মনে করেনি, তখন ওর সাথে আর আমার ছেলের বা আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। সার্থক ওকে ডিভোর্স দেবে, আর তারপর আমি পছন্দ করে ওর আবার বিয়ে দেব সুশীলা ঘরোয়া মেয়ের সাথে। অপরেশ বলে, আমি ওতে নেই। তোমরা মা বেটা মিলে যা করার করবে। রমেনের হার্টের অবস্থা খুব খারাপ। ডাক্তার প্রেস মেকার বসাতে হবে বলেছেন। কমলা ঈপ্সিতাকে ফোন করে বলে, তুই জামাইকে নিয়ে একবার এসে সব ব্যবস্থা কর। আমি একা একা কি করব বল। ঈপ্সিতা বসকে সব কথা খুলে বলে, স্যার, আমি ছাড়া বাবা মায়ের আর কেউ নেই, তাই আমাকে যেতেই হবে। স্যার ওকে খুব ভালোবাসে, ওর কাজের জন্য। ওর দায়িত্ববোধ দেখে খুশি হন। তিনি বলেন, একজন ছেলে যখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, সেখানে তুমি নিজের দায়িত্ব নেওয়ার জন্য দরকার হলে চাকরি ছেড়ে চলে যাবে বলছো। কাজেই আমি তোমাকে ট্রান্সফার করে কলকাতার অফিসেই পাঠালাম। তাহলে তোমার কোনো অসুবিধা হবে না আশা করি। আবার অফিসেও একজন এফিশিয়েন্ট কর্মীকে হারাবে না। ঈপ্সিতা স্যারকে প্রণাম করে। পরদিন চোখের জলে কাকুলির কাছে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। সার্থক আবার সেই অগোছালো জীবনযাপন করেছে। ঈপ্সিতা বাড়ি এসে বাবাকে হসপিটালে ভর্তি করে পেসমেকার বসানোর জন্য। অপরেশ অপারেশনের দিন এসেছিল। অবশ্য রোহিণী কিছু জানে না। আর সার্থক ছুটি পায় না একদম, উচ্চ পদে আছে তো। এই কথা রমেন আর কমলাকেই জানালো। ঈপ্সিতা বলে, মা বাবা, আমি এখন থেকে তোমাদের কাছেই থাকবো। কলকাতায় ট্রান্সফার নিয়ে চলে এসেছি। রমেন বলে, শ্বশুরবাড়িতে না থাকলে অপরেশ হয়তো কিছু বলবে না, কিন্তু সার্থক, রোহিণী, বৌঠান হয়তো দুঃখ পাবে, রাগও করতে পারে। না না, তুই ওখানেই থাকিস, মাঝে মাঝে এসে দেখে যাবি, আর ফোন তো আছেই। ঈপ্সিতা বলে, বাপি এখানে থাকার মত দিয়েছে, তুমি এলে জিজ্ঞাসা করে নিও। তোমাকে ডাক্তার কিন্তু চিন্তা করতে একদম বারণ করেছেন। এসব বাদ দাও তো। রমেন চুপ করে যায়। কিছুদিন অতিবাহিত হলো। কমলা ঈপ্সিতাকে বলে, হ্যাঁ রে সার্থক, ফোন করে না তোকেও দেখি ফোন করতে দেখি না। ঈপ্সিতা বলে, অফিস থেকে করেনি, রাতে করে তো তুমি শুনতে পাও না। কিন্তু কতদিন আর লুকানো থাকবে? সত্যিটা তো জানাতেই হবে, কিন্তু কিভাবে? অপরেশ একদিন রমেনকে দেখতে এলো বাড়িতে। হাসপাতাল থেকে আসার পর এই প্রথম অপরেশের আসা। রমেন খুব খুশি হয়, বলে, বৌঠান আসেনি? অপরেশ বলে, সবাই এলে তো চলবে না, তাছাড়া ওর পায়ে ব্যথা। রমেন বলে, এই সময় ঈপ্সিতার ওখানে থাকা উচিত, কিন্তু স্বার্থপরের মতো আমরা ওকে রেখে দিয়েছি। এটা উচিত হচ্ছে না, তুই ওকে বুঝিয়ে নিয়ে যা কেমন। অপরেশ বলে, দেখ রমেন, তোকে কটা সত্যি কথাই বলি, তুই কিন্তু উত্তেজিত হবি না, আমাকে কথা দে। রমেন বলে, কি হয়েছে? আমার বড় ভয় করছে। কমলা চা জলখাবার নিয়ে ঢোকে। ঈপ্সিতা অফিসে। অপরেশ বলে, বৌঠান তুমিও বসো, আমার কিছু বলার আছে তোমাদেরকে। অনেক দিন ধরে অপরাধ বোধে ভুগছি, আর পারছি না। কমলা বলে,
সার্থক ভালো আছে তো? ও তো অনেক দিন ধরে আসে না। অপরেশ বলে, আমি ছেলেকে মানুষ করতে পারিনি রে। লেখাপড়াই শিখিয়েছি, কিন্তু মানুষ হয়নি। অপরেশের চোখ ছলছল করে আসে। তুই আর বৌঠান কি সুন্দর ইপ্সিতাকে মানুষের মতো মানুষ করেছিস। কি সুন্দর ব্যবহার, কত মার্জিত কথা, কত দায়িত্ববোধ, সব গুণ ওর আছে। রমেন বলে, সার্থকও তো খুব ভালো ছেলে। অপরেশ বলে, তাই ভেবেছিলাম, কিন্তু ও মায়ের জন্য ওর আর ভালো থাকলো কোথায়? নিজের বোধ বুদ্ধি সব জলাঞ্জলি দিয়েছে। এত সন্দেহপ্রবণ মন ওর আগে বুঝতে পারিনি রে। জানলে তোর মেয়ের সাথে আমি বিয়ে দিতাম না। ইপ্সিতার জীবনটা নষ্ট হওয়ার জন্য আমিই দায়ী। তোরা আমাকে যা খুশি শাস্তি দে, যা খুশি বল, আমি কিচ্ছু মনে করব না, কোনো প্রতিবাদ করব না। কমলা বলে, কি হয়েছে বলুন না, আমরা আর ধৈর্য রাখতে পারছি না। অপরেশ বলে সব কথা একে একে। ওরা আলাদা থাকতো ওখানে, সে কথাও বলে। কমলা কান্নায় ভেঙে পড়ে। এমন সময় ইপ্সিতা ঢোকে, হাতে একটা খাম। ইপ্সিতা খামটা অপরেশকে দেয়। অপরেশ বলে, আমি জানি, আর তাই তো সব কথা রমেন আর বৌঠানকে জানাতে এসেছি। ক্ষমা চাওয়ার মুখ আমার ছেলে রাখেনি। কমলা বলে, ওটা কিসের খাম? রমেন বলে, নিশ্চয়ই ডিভোর্সের। ইপ্সিতা বলে, হ্যাঁ বাবা, তবে তোমরা দুঃখ করো না, আমি ঠিক আছি। নিজের সম্মানটা নিয়েই বাঁচতে চাই বাবা। কমলা খুব কাঁদে। সুধা দেবী ভাগ্যি নেই, না হলে তার রাজরানীকে কেউ অপমান করতে, অবহেলা করতে পারেনি তা তিনি ভাবতেও পারতেন না। অপরেশ ফিরে এলে রোহিণী খুব আনন্দ সহকারে বলে, আজ ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে, এবার দেখুক মজাটা। মজা দেখার কি আছে? ও জানতেই পেরেছিল তুমি যেখানে আছো তখন সার্থক তার থাকাটা অনিশ্চিত, আর তাই ও চাকরিটা ছাড়েনি, বুঝেছ? একদম ঠিক করেছে। হ্যাঁ, যা লোভ ওই মেয়ের। এখন একটাই চিন্তা, কত টাকা চেয়ে বসবে, সহজে কি আর ছাড়বে? অপরেশ একটু হেসেই চলে যায়। রোহিণী রেগে বলে, এখনো হাসছো? না, ইপ্সিতা এক পয়সাও ক্লেম করেনি, মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিয়েছে। সার্থক ইপ্সিতাকে বলে, সৌনককে বিয়ে করবে বলে একেবারে বিনা প্রতিবাদে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিলে, এত তাড়া? ইপ্সিতা বলে, হ্যাঁ গো, নর্দমা ঘাটতে আমি পছন্দ করি না, কারণ দুর্গন্ধ বেরোনো ছাড়ার কিছু তো হবে না বলে বেরিয়ে যায়। রোহিণী বলে, যাক, তুই বেঁচে গেলি সার্থক। সার্থক চুপ করে থাকে। ইপ্সিতা এখানেই আছে, মাথায় সিঁদুর নেই, হাতে শাঁখাপলা নেই। কাজেই প্রতিবেশীদের কৌতূহল বাড়তে লাগলো। রাস্তাঘাটে যেন দেখার বস্তু হয়ে গেছে। আর প্রতিদিনই কেউ না কেউ এসে কমলাকে সান্ত্বনা দিয়ে যায়। সান্ত্বনা কতটা যে দেয় তারা তার ঠিক নেই, শুধু বুকের ক্ষতটা খুঁচিয়ে আরও রক্তাক্ত করে দেয়, আর তাতেই তাদের আনন্দ। একদিন ইপ্সিতা এসে যাওয়ায় পাশের বাড়ির কাকিমা বলে, আহারে, অমন সুন্দর খানা, মুখখানা শুকিয়ে গেছে একদম, রংটা যেন কালি ঢেকে দিয়েছে। কি আর হবে, যে কপালে ছিল তা তো হবেই। ওই যে কথায় আছে না, অতি বড় সুন্দরী না পায় বর, তাই হলো গিয়ে আমাদের ইপ্সিতার কপালে। কাপড়ের খুঁটটা দিয়ে চোখ মুছে। ইপ্সিতা বলে, কাকিমা, আমার তো কোনো কষ্ট নেই, আপনি চোখ মুছছেন কেন? চোখের জলের দাম দিন, যখন তখন যার তার জন্য নষ্ট করবেন না। আর আপনি বলছেন আমার শরীর খারাপ হয়ে গেছে, আবার আমার বন্ধুরা বলছে আমার রূপ নাকি খোলতাই দিচ্ছে। তোর বাপু বড্ড চেটাং চেটাং কথা, কোন বর আর সহ্য করবে বল? চলি গো কমলা, পাড়া তো আবার বিয়ে দিয়ে দাও মেয়ের। তোমাদের কিছু হলে কে দেখবে? আমাদের তো সহ্যই করতে পারছে না তোমার মেয়ে। বলে চলে গেলেন বীর দর্পের সাথে পা ফেলে। শেষ কথাটি কমলার কানে বেশ ঝাঁকিয়ে বসলো বলেই মনে হচ্ছে ইপ্সিতার। ইপ্সিতা কাকুলিকে ফোন করে বলে ওর ডিভোর্সটা হয়ে গেছে। কাকুলি বলে, এবার নিজের জীবন নিজের ইচ্ছা মতো কাটা। জানিস, স্যার তোর খবর নিচ্ছিলেন। আমি বললাম ও ফোন করেনি, মনে হয় খুব ব্যস্ত আছে, জানালে আপনাকে বলবো। ইপ্সিতা বলল, হ্যাঁ, আমার উচিত ওনাকে ফোন করা, আজকেই করব। ওনার উপকার কোনো দিনও ভোলার নয়। হ্যাঁ করিস। এখন রাখি রে, অনেক কাজ জমে আছে, টাটা। ফোন রেখে দেয়। ইপ্সিতা অফিস চলে গেলে কমলা রমেনকে বলে, দেখো, মেয়েটার আবার বিয়ে দিতে হবে, না হলে আমাদের কিছু হলে ওকে কে দেখবে? আমাদের নিকট শুভাকাঙ্ক্ষীও তেমন কেউ নেই। ইপ্সিতার আর ভাই বোনও কেউ নেই যার সাথে মনের দুঃখ শেয়ার করবে। বড় একা হয়ে যাবে।
রমেন বলে, তা ঠিক বলেছ বটে, তবে ও কি আবার বিয়ে করতে রাজি হবে? দেখো বলে কি বলে। ইপ্সিতা স্যারকে ফোন করে। কেমন আছেন স্যার? এসে থেকে খুব ব্যস্ত থাকায় আপনাকে ফোন করতে পারিনি। আপনি আমার যা উপকার করেছেন তা বলার নয়, না হলে আমি সব দিকে ম্যানেজ করতে পারতাম না। স্যার বলেন, ঠিক আছে, অত বলতে হবে না, আমার যেটুকু ক্ষমতা তা করেছি। তোমার বরের সাথে গন্ডগোলটা মিটছে তো? না স্যার, ওটা মেটার ছিল না, তাই ডিভোর্স হয়ে গেল। আমি এখন শান্তিতে আছি, বাবাও ঠিক আছে। তবে বাবা মা কেউ আমার ডিভোর্সটা মানতে পারছে না, তাই কষ্ট পাচ্ছে। স্যার বলেন, এই অল্প বয়সে এরকম একটা ঘটনা, দুঃখ তো হবেই। হাজার হোক কোন বাবা মা আর চায় বলো? বিয়ে দিয়েছেন মেয়ে সুখে থাকবে ভেবে, হলো উল্টো। যাক, যা হবার হয়ে গেছে, ভালো থাকার চেষ্টা করো। আর কি বলবো বলো? ইপ্সিতা বলে, আমাদের বাড়ি একবার আসবেন স্যার, বাবা মা খুব খুশি হবে। আমি আপনার দয়ার কথা বলেছি ওদের। ঠিক আছে, রাখছি স্যার, আসবেন কিন্তু, পরে ফোন করব। রোহিণী সার্থকের আবার বিয়ে দেবার তোড়জোড় করে, কিন্তু অপরেশ কোনো উৎসাহ দেখায় না। 2 বছর পর ইপ্সিতা অফিস থেকে ফিরলে কমলা বলে, কাল রবিবার একজনরা আসবে তোকে দেখতে, ঘটক আনবে। ইপ্সিতা বলে, তোমাদের কি ঘুম হচ্ছে না? আমার বিয়ে না দেওয়া অবধি আমি চলে গেলে তোমাদের কে দেখবে? কমলা বলে, তা বলে স্বার্থপরের মতো তোর কথা ভাববো না, আমাদের যা হয় হবে, মাঝে মাঝে আসবি। ইপ্সিতা বলে, দেখলে তো একজনকে কত হলো। নেহাত আমি জোর করেছিলাম বলে আমাকে আটকাতে পারেনি। কমলা বলে, সবাই কি একরকম হয়? বেশিরভাগই ওই রকম জানবে, দায়িত্ব নিতে ভয় পায় সব। পরের দিন ঘটক ছেলে আর ছেলের মাকে নিয়ে এলো ইপ্সিতাকে দেখাবার জন্য। ইপ্সিতা কমলাকে বলে, মা, ওদের সব কথা বলে দেবে কিন্তু। কমলা বলে, আমি তো ঘটক মশাইকে সব বলেছি, কোনো কিছু লুকিয়ে রাখিনি। ছেলের ইপ্সিতাকে পছন্দ আর পছন্দ না হওয়ার কিছুই নেই, দেখতে সুন্দর, ভালো চাকরি করে। ছেলের মা ছেলেকে বলে, তোর যদি কিছু জানার থাকে বল। ছেলে একলা কথা বলতে চায়। ইপ্সিতা তাকে ঘরে নিয়ে আসে। ইপ্সিতা বলে, আপনি কিছু বলার আগে আমি কিছু বলতে চাই আপনাকে। হ্যাঁ বলুন, কি বলতে চান? ইপ্সিতা বলে, আমি কিন্তু ডিভোর্সি, সেটা জানেন তো? ছেলেটি অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে বলে, তা তো জানতাম না। আমার মতে তো হবে না, বাবা মার সাথে কথা বলি, তাহলে চলি কেমন? ছেলেটি ঘর থেকে চলে যায়। ইপ্সিতা বলে, হ্যাঁ আসুন। হেসে ফেলে ইপ্সিতার নিজের মনেই। ছেলেটি তার মাকে বলে, চলো মা, আর কথা বলার দরকার নেই। ওরা চলে যায়। কমলা ঘটককে বলে, কি হলো বলুন তো? ঘটক বলে, কি জানি, বুঝতে পারছি না তো। ইপ্সিতা এসে বলে, আপনি ওদের বলেননি আমি ডিভোর্সি? ঘটক বলে, তুমি বলেছো নাকি? আরে বাবা, এক্ষুনি বলার কি আছে, তোমরা একটু কথাবার্তা বলো, মেলামেশা করো, তারপর বললে ঠিক আপনি মেনে নিত। আগে ভাগে বললে কেউ কি ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দেয়? কমলাকে বলে, আমার দ্বারা হবে না আপনার মেয়ের সম্বন্ধ দেখা, বেশি সত্যবাদী দেখাচ্ছে বলে গজগজ করতে করতে চলে যায়। ইপ্সিতা হেসে গড়িয়ে যায়। কমলা মুখটা ভারী করে থাকে। রাতে ইপ্সিতা কাকলিকে ফোন করে বলে, জানিস, আজ এক দুগ্ধপোষ্য আমাকে দেখতে এসেছিল, খুব পছন্দ আমার, সাথে ঘরে একা কথা বলতে এলো। আমি আগেই বলি আমি ডিভোর্সি, আর যায় কোথা, বাবা মার কাছে যাব বলে দৌড়। এসেছিল কথা বলতে একা একা, আর যেই বলেছি ডিভোর্সি, অমনি বাবা মায়ের কথা মনে পড়ে গেছে জানিস। ইপ্সিতা হো হো করে হেসেই চলেছে। যদি ওর মুখটা তখন দেখতিস কাকলি রে। কাকলি বলে, তুই খুব বদমাস। আহা বেচারি, ও বলে ও হাসতে থাকে। কাকলি বলে, সামনের সপ্তাহে স্যার তোদের বাড়ি যেতে পারেন, আমাকে বলছিলেন ওনার সাথে যাওয়ার জন্য। ইপ্সিতা বলে, তাই? সত্যি খুব ভালো হয়, আয় না তুইও, খুব মজা হবে। কাকলি বলে, আসলে আমি তো ছুটির দিনে মায়ের কাছেই যাই, জানিস তো তুই। 1 সপ্তাহ এখানে আয় না, মাকে বলবি স্যারের সাথে যাবি, তাহলে কিছু বলবে না, দেখি কি হয়। ইপ্সিতা আর রমেন কমলাকে গিয়ে বলে, স্যার আসবেন আমাদের বাড়ি কাকলিকে নিয়ে। কমলা আর ইপ্সিতা ঠিক করে কি কি রান্না হবে। ইপ্সিতা ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলল, ফুলদানিতে ফুল দিয়ে সাজায়, পুকুরে মাছ ধরালো রমেন। স্যার এলেন, সাথে কাকলি। ইপ্সিতা দৌড়ে গিয়ে অভ্যর্থনা করে ঘরে আনে। রমেন বলে, আপনার পায়ের ধুলা আমার বাড়িতে পড়বে কোনোদিন ভাবিনি,
কত বসদের দেখেছি, কত অহংকার। আর ইপ্সিতা বলে আপনি ওদের সন্তান স্নেহ দিয়ে রাখেন। কমলা মিষ্টি জল নিয়ে এসে বলে খেতে খেতে গল্প করুন, অনেকটা পথ এসেছেন। রমেন স্যারকে বলে, আমি আপনার তো স্যার নই, আমার নাম অমূল্য সরকার। এবার আপনি স্যার বাদে যা খুশি বলে ডাকতে পারেন, কারণ আমাদের বন্ধু হতে তো দোষ নেই যখন সমবয়সী প্রায়। রমেন বলে, সে তো আমার পরম পাওয়া, বন্ধু ভাবলেও আপনার একটা সম্মান আছে, তাই অমূল্য বাবু বলেই ডাকি। ঠিক আছে, আপনার যা ইচ্ছা। রমেন কমলার সাথে পরিচয় করিয়ে দেয়। কথায় কথায় রমেন ইপ্সিতার কথা বলে, ওর ডিভোর্সের কথা, ওরা না থাকলে একা হয়ে যাওয়ার কথা সব, যেন মনে হচ্ছে কতদিনের বন্ধু ওরা। এদিকে কমলা দুপুরে নানা ব্যঞ্জন দিয়ে খেতে দিয়েছে। অমূল্যবাবু বলেন, বৌদি আপনি আমাকে রাক্ষস ভেবেছেন নাকি? এ তো আমার দুদিনের খাবার দিয়েছেন। রমেন আর অমূল্য খেতে বসে। অমূল্যবাবু রমেনকে বলেন, আমি আপনার কাছে একটা জিনিস চাইব, দেবেন? রমেন বলে, দেওয়ার সাধ্য থাকলে নিশ্চয়ই দেব। অমূল্যবাবু বলেন, আমি আমার ছেলের জন্য ইপ্সিতাকে চাইছি। ছেলে কলকাতার একটা কলেজের প্রফেসর, ইপ্সিতার থেকে বয়সে 6 বছরের বড় হবে। আমাদের একমাত্রই ছেলে, বউয়ের শরীর ভালো নয়, প্রায়ই ভোগে। ছেলে ভয় বিয়ে করতে রাজি হয় না, বলে যদি এসে মাকে না দেখে, তোমাদের সাথে থাকতে না চায়, তখন কি করব? আমি অত অশান্তি ভোগ করতে পারবো না, তাই বিয়ে করতে চায় না। আমি বলেছি আমি একটি মেয়েকে জানি, সে ওরকম নয়, তোর ভয় নেই। তাছাড়া আমি বা তোর মা আজ আছি কাল থাকবো না, তখন তুই এই বড় বাড়িতে কি করে একা একা থাকবি? তাতে আমাকে বলেছে যদি অশান্তি হয় তোমরা বুঝবে, আমি কিন্তু জানি না। আমি বলেছি তাই বুঝবো। আমি ছেলের ছবি এনেছি, আর কাকলি আমার ছেলেকে দেখেছে অফিসের এক অনুষ্ঠানে। এবার বলুন আপনাদের কি মত? কমলা বলে, আপনার ছেলে, আর আপনি ইপ্সিতাকে ভালোবাসেন, তাই আপনাকে ভরসা করতেই পারি। রমেন বলে, ইপ্সিতা যদি রাজি হয় আমার আপত্তি নেই। আর 6 বছরের বড় তো কি হয়েছে, আমাদের সময় তো এরকম ছিলই। এখন না হয় হয় না, আমার মেয়ে যে ডিভোর্সি সেটা ছেলে জানে? অমূল্যবাবু বলেন, সব বলেছি, ও আমার উপর ভার দিয়েছে। রমেন বলে, আপনি ছেলের নাম্বারটা দেবেন? একবার ফোন করে দুজনে কথা বলে নিলে ভালো হবে। আমাদের আর কোনো দায় থাকবে না, যা সত্যতা জেনে নেবে উভয়ই। কাকলি ইপ্সিতাকে বলে, স্যারের ছেলেকে দেখতে সুন্দর, আর ব্যবহার কথা খুব সুন্দর, তোর পছন্দ হবে দেখিস। ইপ্সিতা বলে, সার্থককেও ওপর থেকে তো ভালোই লেগেছিল বল। তোরা বলছিস ঠিকই, কিন্তু আমার আর বিয়ে করতে ইচ্ছা নেই। তবে স্যার আমার যা অসময় উপকার করেছেন তা বলার নয়, আমি ঋণী ওনার কাছে। কাকলি বলে, সব ঠিক হয়ে যাবে, তুই ফোন করে কথা বলে নিবি। অমূল্যবাবু বলেন, আপনারা তাহলে যদি ইপ্সিতা রাজি হয় জানাবেন, সামনের মাসেই বিয়ে দেব তাহলে। আজ আমি চলি রমেনবাবু, নমস্কার। অমূল্যবাবু আর কাকলি চলে গেলেন। রমেন ইপ্সিতাকে ফোন নাম্বার দিয়ে বলে, তুই একবার ফোন করে কথা বলে নিস, না হলে তোর আবার সন্দেহ হবে ছেলেটি সব জেনে শুনে বিয়ে করছে কিনা। ইপ্সিতা রাতে ফোন করে, আপনি কি হিল্লালবাবু বলছেন? হ্যাঁ বলছি, আমি ইপ্সিতা বলছি। স্যার নিশ্চয়ই আপনাকে আমার কথা বলেছেন? ও হ্যাঁ হ্যাঁ বলুন, বাবা তো আপনার সুখ্যাতি খুব করেন সব সময়, নামটা তাই আমাদের প্রায় মুখস্থ হয়ে গেছে। সে স্যার আমাকে স্নেহ করেন তাই। আমি যে কথাটি বলতে চাই তা হলো, আপনি কি জানেন আমার এর আগে বিয়ে হয়েছিল, এখন ডিভোর্সি? তাতে আপনার আপত্তি নেই? হিল্লাল বলে, দেখুন সে দোষ তো আপনার ছিল না, আমি সব শুনেছি বাবার কাছে। কারোর মন যদি সংকীর্ণ হয় আপনি কি বদলাতে পারেন? দুজনে পরস্পরের উপর বিশ্বাস না রাখলে কি জীবনে একসাথে চলা যায়? আপনি ওসব চিন্তা করবেন না। ইপ্সিতা বলে, আপনার তো প্রথম বিয়ে, তাই বলছি একজন ডিভোর্সিকে বিয়ে করে পরে আফসোস করতেও তো পারেন। দেখুন আমি সেরকম হলে অনেক আগেই আমার বিয়ে হয়ে যেত। আমার বিয়েতে ভয়, তাই বাবার উপর ছেড়ে দিয়েছি। আমার সাথে কোনোদিন কিছু হবে না, ভয় নেই আপনার। শুধু আমার মা আর বাবাকে একটু ভালোবাসবেন তাহলেই হবে। ইপ্সিতা বলে, আপনার কোনো চাহিদা নেই বলছেন? আছে বললাম তো, মা বাবাকে ভালো রাখা, এটাই আমার চাহিদা। আর আমাকে আপনি ভালো রাখবেন সেটা তো জানা কথা, কারণ মেয়েদের এটা সহজাত গুণ। ইপ্সিতা বলে, আজ রাখি, শুভরাত্রি। হিল্লাল বলে, হ্যাঁ রাখুন, শুভরাত্রি। সকালে কমলা ইপ্সিতাকে প্রশ্ন করে,
কি রে, কি বললো আমরা অমূল্যবাবুকে? ইপ্সিতা বললে, স্যারের মুখের ওপর না বলা স্পর্ধা নেই গো। কমলা মুখ টিপে হাসতে হাসতে রমেনকে সুখবর দেয়। রমেনও সাথে সাথে অমূল্যবাবুকে ফোন করে সম্মতি জানায়। দুই বাড়ি মহা আনন্দে 4 হাত এক করে দিল। অপরেশ এসে নবর দম্পতিকে আশীর্বাদ করে গেল। রমেন অপরেশের সাথে অমূল্যবাবুর পরিচয় করিয়ে দিল। অপরেশ অমূল্যবাবুকে বলে, নীলা সবার কপালে সয় না, তাই আমাদের সয়নি, তবে আপনাদের সইবে, কারণ আপনি বা আপনার ছেলে ওর কদর বুঝতে পেরেছেন। ভালো থাকবেন আর আমার ইপ্সিতা মাকেও ভালো রাখবেন। অমূল্য হিল্লল আবার বুঝলেন ইপ্সিতা কতটা ভালো মেয়ে, তার প্রমাণ অপরেশ দিয়ে গেল। অপরেশ আজ এসে রোহিণীকে সত্য কথাই বলল। সে ইপ্সিতার বিয়ের আসরে উপস্থিত ছিল, আশীর্বাদ করে এসেছে তাকে। না, রোহিণী এখনও ছেলের বিয়ে দিতে পারেনি। মেয়ের বাবারা ভয় পায় বিয়ে দিতে ডিভোর্সি করা ছেলের সাথে। অপরদিকে অমূল্যবাবু ইপ্সিতাকে বৌমা করে নিয়ে গিয়ে খুব আনন্দেই আছেন। আর হিল্লল ইপ্সিতাকে বলে, বাবার কথা যদি না শুনতাম তবে খুব ঠকেই যেতাম। আমার ভাগ্যে তোমার মতো বউ ছিল বলেই বোধহয় এতদিন বিয়ে করিনি। হিল্লল ইপ্সিতাকে বুকে টেনে নিয়ে তার কপালে চুম্বন এঁকে দিল, সমস্ত ভালোবাসা উজাড় করে। ইপ্সিতা বলে, ভুল বুঝো না কোনোদিন যেন আমাকে। ইপ্সিতা হিল্লল সুখে সংসার করতে লাগলো, আর আমার গল্পের নোটে গাছটিও মুড়লো। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।